আমি বর্ণালী, অনার্স ফাইনাল ইয়ার স্টুডেন্ট। আজকে রূপা আপুকে দেখতে এসেছে। আশ্চর্যের বিষয় হলো আজকে আমার ভালোবাসা আমার আপুকে দেখতে এসেছে। তবে সেই বিষয়ে কি অবগত নয় একমাত্র আমি ছাড়া, আর না কাউকে অবগত করতে চাই। আমার ভালোবাসার মানুষের নাম রাফি। রাফি ওর পরিবার নিয়ে আপুকে দেখতে এসেছে। ওর মা বাবার বোন এসেছে। আজকে আপু অনেক খুশি। আপু খুব সময় নিয়ে নিজেকে তৈরি করছে। নীল শাড়ি, দুহাত ভর্তি চুল, চোখে মোটা করে কাজল, ঠোঁটে গাঢ় লিপস্টিক, খোলা চুল। আপুকে অপূর্ব লাগছে। সাজের কোনো ত্রুটি রাখেনি, কেননা রাফি যে আপুর ভালোবাসা। কিন্তু রাফির ভালোবাসা, আপু 1 বছর যাবৎ রাফিকে পছন্দ করে সেটা আমি 6 মাস আগে জেনেছি। দেখা দেখির পর্ব শেষ। আমার ধারণা আপুকে ওদের পছন্দ হয়েছে, হবেই না কেন। আপু দেখতে অসম্ভব সুন্দরী, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। রাফি আর রূপাকে আলাদা কথা বলার জন্য রুমে পাঠানো হলো রূপার। রূপা দাঁড়িয়ে আছে আর রাফি বিছানায় বসে আছে। রূপা শাড়ির আঁচল দিয়ে হাত পেঁচাচ্ছে আর অপেক্ষা করছে কখন রাফি মুখ খুলবে, কথা বলবে। রাফির কেন জানি কথা বলতে ইচ্ছে করছে না। হঠাৎ করে রাফির কাশি উঠে যায়। রূপা অস্থির হয়ে যাচ্ছে রাফির জন্য। তারপর দরজার সামনে গিয়ে ছোট বোনকে ডাকলো, বর্ণা, এই বর্ণা, পানি নিয়ে আয়, আসছি। দেখি দেরি দেখে আবার ডাক দিল, বর্ণা, বর্ণালী, তাড়াতাড়ি আয় বোন। বর্ণালী নামটা শুনে রাফির কাশি থেমে গেল। দরজার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে কারোর প্রবেশের জন্য। বর্ণা তাড়াতাড়ি পানি নিয়ে ঢুকলো। রাফি ওকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। হালকা পেস্ট কালার একটা 3 পিস পরেছে, চুলগুলো উঁচু করে বাঁধা, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, বড় বড় চোখ, পাতলা ঠোঁট, লম্বা পাতলা গায়ের গড়ন, চেহারায় কেমন একটা দুঃখী দুঃখী ভাব। সব মিলিয়ে রাফির বর্ণাকে মোহনীয় লাগছে, অসাধারণ কেউ। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো বর্ণা একবারও রাফির দিকে চোখ তুলে তাকায়নি। বর্ণা পানি ঢেলে গ্লাস নিয়ে মাথা নিচু করে রাফির দিকে বাড়িয়ে দেয়। রাফি কিছুক্ষণ থেমে ওর হাত থেকে গ্লাসটা নিয়ে পানিটা খেয়ে নিল। বর্ণা গ্লাস জগ না নিয়ে চুপচাপ বেরিয়ে গেল। রাফি সেদিকে চেয়ে রইল। রূপা বলল, আপনি ঠিক আছেন? রাফি আমতা আমতা করে বলল, অ্যাকচুয়ালি সরি, আমার ঠান্ডা লেগেছে, আপনাদের সমস্যায় ফেললাম, বিশেষ করে ওনাকে। ইটস ওকে। আপনার বোন? রূপা মিষ্টি এসে বলল, হ্যাঁ, বর্ণালী আমার বোন। আমরা বর্ণা বলি, অনার্স ফাইনাল ইয়ার স্টুডেন্ট। চুপচাপ শান্তশিষ্ট একটা মেয়ে। দেখলেন না, কোনো কথা বলে না, কাজ করে চলে গেল। জি, খুব ভালো। বর্ণালী নিজের রুমের দরজা বন্ধ করে কাঁদছে। কেন আমার সাথে এমন হলো? যাকে প্রায় 2টা বছর ধরে ভালোবাসি, সে আজ আমার বোনের স্বামী হতে যাচ্ছে। কিভাবে আমি এসব চোখের সামনে দেখব? কিভাবে সহ্য করব? রাফির বর্ণালীকে দেখার পর থেকে অস্থির লাগছে। বারবার ওর মুখটা ভেসে আসছে। অপরিচিতাকে মনে পড়ছে। সে রোজই পড়ে, প্রতি মুহূর্তে পড়ে, কিন্তু আজ একটু বেশি মনে হচ্ছে। বুকের বাঁ পাশে চিনচিনে ব্যথা হচ্ছে। রাফিন আহমেদ, ডাকনাম রাফি, কুমিল্লা শহরের মধ্যবিত্ত পরিবারের ছেলে। মা বাবার বোন নিয়েই পরিবার। বড় বোনের বিয়ে হয়েছে পাশের এলাকায়। রাফি মাস্টার্স শেষ করে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ভালো বেতনে চাকরি করছে। বাবার শরীর ইদানিং ভালো যাচ্ছে না, তাই বাবার ইচ্ছে ছেলের বউ দেখবে। রাফি অনিচ্ছা সত্ত্বেও বিয়ের জন্য রাজি হয়েছে। একমাত্র ছেলে যদি বাবার ইচ্ছে পূরণ না করে তবে কে করবে? সেজন্যই মেয়ে দেখা চলছে। রূপা রাফির মায়ের বান্ধবীর মেয়ে। সব কিছু ঠিকঠাক হলে 2 বান্ধবী আত্মীয় হবে। রূপা রুমে জোরে পায়চারি করছে, কেননা এখনও বাড়ি থেকে কোনো নিউজ আসেনি। বর্ণা গালে হাত দিয়ে বোনকে পর্যবেক্ষণ করছে। আপু, রিল্যাক্স প্লিজ। আমি চিন্তায় মরে যাচ্ছি আর তুই বলছিস রিল্যাক্স? তো রিল্যাক্স, তুই খা। ঠিক আছে, আমি খাই। বর্ণা নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর রূপা বর্ণাকে টেনে তুলে নাচানাচি শুরু করলো। বর্ণা বেকুবের মতো চেয়ে আছে। ওরা আমাকে পছন্দ করেছে, আগামীকাল বিয়ের ডেট দিতে আসবে বলেই বর্ণাকে টেনে ড্রয়িং রুমে নিয়ে এলো। রূপা এটা সেটা বলে যাচ্ছে, কিন্তু বর্ণা রেসপন্স করছে না, চুপ মেরে আছে। বুকের ভিতরে তোলপাড় শুরু হয়ে গেছে, চোখের কোণে পানি জমেছে। রূপা ভ্রুকুচকে বলল, কিরে, তুই মুখ গামড়া করে রেখেছিস কেন? আমার বিয়ার তুই চুপ কেন? তুই কি খুশি হসনি? সেটাই তো বর্ণা, আমিও খেয়াল করছি তুই এমন মুখ ভার করে রেখেছিস কেন? রূপার মা বলল। বর্ণা নিজেকে সামলে আমতা আমতা করে বলল, খুশি হব না কেন? আমি তো অনেক খুশি। আসলে আপুর বিয়ে হয়ে যাবে, আপা আমাদের ছেড়ে চলে যাবে, এটা ভেবে কষ্ট হচ্ছে।
রূপা বলল, আমাকে অনেক মিস করবি তাই না? চিন্তা করিস না, ফাইনাল পরীক্ষা হোক তোকেও বিয়ে দিয়ে দেব। বর্ণা জোরপূর্বক হাসছে। ওদের মা নাক টেনে বলল, হয়েছে হয়েছে, গল্প করতে আর রাতে খেতে হবে না। বর্ণা রান্নাঘরে আয়, আর রূপা রুমে গিয়ে চুপচাপ শুয়ে থাক। আগামীকাল ওরা আসবে, নিজের যত্ন নে। বর্ণা মায়ের পিছু পিছু রান্নাঘরে চলে গেল। পেঁয়াজ কুচি কুচি করছে আর চোখের পানি ফেলছে। ভাজিতে পুরো লাগিয়ে ফেলেছে। যা দেখে ওর মা কান টেনে বলল, ওই খেয়াল কোন দিকে তোর, ভাজি পুরো ছাই ছাই হয়ে গেল। বর্ণা তাড়াতাড়ি গ্যাস অফ করে ভাজিটা নামিয়ে নিল। তাড়াতাড়ি নামাতে গিয়ে হাতটা পুড়ে গেল। তাড়াতাড়ি কল ছেড়ে হাত পানির মধ্যে রাখলো। এই তোর হয়েছেটা কি বলতো? কোথায় আছিস তুই? কোনো কাজে মন নেই কেন? এখানে আসার পর থেকে দেখছি কেমন করছিস। বর্ণা শুকনো কাশি দিয়ে বলল, কিছুই না, কি হবে, জায়গাটা সুন্দর, ঢাকা শহরের মতো প্রাণহীন নয়। ওর মা আর কিছু শোনার প্রয়োজন মনে করলো না। মাছটা ভাজ, তোর বাবা কিছুক্ষণ পরে খেতে চাইবে। বর্ণা রান্না শেষ করে সব কিছু গুছিয়ে নিল। তারপর বাবার জন্য চায়ের পানি বসালো। গভীর রাত। বর্ণা কফির মগ নিয়ে ছাদে এসে দাঁড়িয়েছে। চাঁদের আলোয় একতলা বাড়ির ছাদ থেকে নিচটা স্পষ্ট দেখা যাচ্ছে। চারিদিক নিস্তব্ধ, গাছগুলো কেমন একটু পরপর দোল উঠছে। কফিতে চুমুক দিয়ে বর্ণা 2 বছর আগের ঘটনা স্মরণ করছে। ঢাকার কোয়ার্টার হাউসে সেদিন কিচেন পরিষ্কার করে বের হয়ে মা ওকে এক বালতি জামা কাপড় পরিষ্কার করতে বলে। বর্ণার খুব রাগ হচ্ছিল, কিন্তু মুখে কিছুই বলতে পারছিল না। কি বলবে, কে শুনবে? নিজের মা তো আর নয় যে ওর মনের ব্যথা বুঝবে। ছোটবেলায় বর্ণার মা মারা যাবার পর তারপর বর্ণার বাবা কুমিল্লার কোনো এক আত্মীয় মেয়েকে বিয়ে করেন। সে বিধবা ছিল, সাথে বর্ণার চেয়ে 1 বছরের বড় মেয়ে রূপা ছিল। মেয়ে সহ বিয়ে করে ওনাকে ঢাকায় নিজের আবাসস্থলে নিয়ে আসেন। সবাই সবার মতো ব্যস্ত হয়ে পড়ে। বর্ণার দিকে তাকালোর সময় হয় না কারোর, একা একা বড় হয়েছে। তবে রূপা ছিল বর্ণার একমাত্র সঙ্গী। রূপার মা বর্ণার সাথে খারাপ ব্যবহার করলেও রূপা কখনো বর্ণার সাথে খারাপ ব্যবহার করেনি। বর্ণার মনে হতো এই একজন মানুষের জন্যই বর্ণা বেঁচে আছে। বর্ণা কাপড় ধুয়ে ক্লান্ত শরীরে বিছানায় গায়ে দেয়। তারপর ফোনের ডাটা অন করতেই একটা মেসেজ আসে মেসেঞ্জারে, তুমি কি আমার বন্ধু হবে? ডাটা অন করতেই মেসেঞ্জারে ভেসে উঠল মেসেজটি অপরিচিত আইডি থেকে। আইডির নাম রাফিন আহমেদ। বর্ণা মেসেজ সিন করে কিছুক্ষণ ভাবলো, তারপর আর রিপ্লাই করলো না। 10 মিনিট পর আবার মেসেজ আসলো, কি হবেন না বন্ধু? বর্ণা মেসেজ সিন করে এবার উত্তর দিল, কে আপনি? আপনাকে তো চিনলাম না। আমি আপনাকে চিনি না। তবে তবে কি আমার বন্ধু হতে কোনো চাইছেন? আমাকে তো চিনিনি না। আমি অপরিচিত কাউকে বন্ধু করতে চাই, যার সাথে আমি সবটা নির্দ্বিধায় শেয়ার করতে পারি। ভালো লাগা, মন্দ লাগা, সুখ দুঃখ সব কিছু। হবেন বন্ধু আমার? বর্ণা কিছুক্ষণ ভাবল, ওকে বন্ধু হব, ধন্যবাদ। কেন? বন্ধু হওয়ার জন্য স্বাগতম, চলুন পরিচিত হই। তার আগে তুমি করে বলি, বন্ধুত্বের নো আপনি? ওকে ওকে। আমি বর্ণালী, অনার্স 2য় বর্ষে ইকোনমিক্স ডিপার্টমেন্টে। আপনি? আমি রাফিন আহমেদ, মাস্টার্স পরীক্ষা দিয়েছি, চাকরির প্রিপারেশন নিচ্ছি। বাহ, বেশ ভালো। কি করো? পড়ি। কি পড়ো? কবিতা। কবিতা তোমার ভালো লাগে? খুব। আর আপনার? গান ভালো লাগে। অবসরে গান করি, গিটার বাজাই। বাহ, বেশ, তোমাকে শোনাবো একদিন। এখন রাখছি, বাই। ওকে বন্ধু। বর্ণা রাফির প্রোফাইল চেক করলো। প্রোফাইল পিকে হাসি খুশি একটা ছেলে গিটার হাতে দাঁড়িয়ে আছে। উজ্জ্বল শ্যামলা গায়ের রং, খোঁচা খোঁচা দাড়ি, স্মার্ট কিউট একটা ছেলে। বর্ণা মুচকে এসে ডাটা অফ করে দিল। এভাবেই চলছে বর্ণালী আর রাফিনের বন্ধুত্ব। একে অপরের সাথে একদিন কথা না বলে থাকতেই পারে না। এই বর্ণ, কবিতা শোনাও না। আমি কি কবি? কবিতা শোনাতে কবি হতে হয়? হ্যাঁ হয়, বলেছে তোমাকে। তুমি একটা অকর্মা, তোমাকে নিয়ে টেনশনে আছি। কেন? বিয়ে দেবো কিভাবে? তোমার জন্য তো ছেলেই পাওয়া যাবে না, আজীবন তোমার বোঝা বইতে হবে। রাফি, আচ্ছা বাবা, ভয় পাইছি, দেব না তোমাকে বিয়ে। কেতো না। কে কাচ্ছে? বিয়ে করতে আমার বই গেছে। তোমাকে একটা দার্জাল মেয়ে দেখে বিয়ে দেব, তখন বুঝবে মজা। আহা, এতে যদি আমার মিষ্টি বন্ধুটা খুশি থাকে তাতেই খুশি। দেখব না বিয়ের সময়। এখন রাখছি, ভার্সিটি যাচ্ছি। আচ্ছা, বাই। বর্ণা ভার্সিটির জন্য বের হচ্ছে আর ভাবছে, এই একটা মানুষ যাকে পৃথিবীতে সবচেয়ে কাছের মনে হয়, যার সাথে কথা বলে মনটা ভালো হয়ে যায়, সব কষ্ট নিমিশেই ভুলে যায়। রাফি খুব ভালো ছেলে, ওর মতো ছেলে হয় না। বন্ধু এমনই হওয়া উচিত। সন্ধ্যায় চা নাস্তা বানিয়ে সবাইকে সার্ভ করে এসে বর্ণা পড়তে বসেছে। তখনই রাফির ফোন। হ্যালো বর্ণ, এটা কি হলো?
সারাদিন তুমি আমার কোনো খোঁজ নেওনি কেন বলো তো? আমি কি এতটাই খারাপ? আই এম ভেরি সরি, আমি অনেক বিজি ছিলাম এর জন্য, তাই তোমার খোঁজ নিতে পারিনি। আমি আমার লক্ষ্মী বন্ধু রাগ করে না। আর কে বলেছে তুমি খারাপ? তুমি অসাধারণ একটা মানুষ, তোমার মতো মনের মানুষ হয় না। তোমার সাথে কথা বলে যে কারোর মন অনায়াসে ভালো হয়ে যাবে। তুমি আমার দেখা শ্রেষ্ঠ একটা মানুষ। আচ্ছা, তুমি কখনো আমাকে ভুলে যাবে না তো? একদিন তোমার বিয়ে হবে, বউকে পেয়ে তো আমাকে ভুলেই যাবে। বর্ণ, এভাবে বলো না। তোমাকে ভোলার কথা আমি ভাবতেও পারি না। তুমি জানো না তুমি আমার কাছে কি কতটা গুরুত্বপূর্ণ। আচ্ছা তাই? তোমাকে খুব সুন্দর লাগছে। মানে মানে তুমি এমনিতেই সুন্দর। তুমি যখন হাসো আরও সুন্দর লাগে। হাউ ফানি! তুমি তো আমাকে দেখেও নি আজ পর্যন্ত। তাহলে মনে মনে দেখেছি আর তোমার হাসিও কল্পনা করেছি। আচ্ছা, তোমার বাসা কই? কুমিল্লা। তাই? আমার দাদাবাড়ি কুমিল্লা। রাফি উচ্ছ্বাসিত হয়ে বলল, কি কুমিল্লা কোথায়? আমি জানি না, কারণ শুনে এসছে আমার দাদাবাড়ি কুমিল্লা, কিন্তু ছোট থেকে আব্বুর চাকরির সুবাদে ঢাকায় বড় হয়েছি, কখনো যাওয়া হয়নি। আমার আব্বুর বড় বোন নেই, তাই সেখানে কোনো আত্মীয় স্বজন নেই। আমার নানা বাসা ঢাকায়, তাই সব আত্মীয় স্বজন ঢাকায়, তাই সেখানে যাওয়া হয় না। সো স্যাড। ভেবেছিলাম দেখা হবে, আমি যদি কখনো কুমিল্লা যাই তবে তোমাকে বলবো। আচ্ছা। রূপার ডাকে বর্ণার ধ্যান ভাঙল। কিরে, চাঁদতারা দেখে রাত পার করবি? ঘুমাবি না? পরের দিন রাফির ফ্যামিলি এসে এঙ্গেজমেন্টের দিন তারিখ পাকা করে গেল। রাফির এই বিয়েতে মত নেই, কেননা তার মনের গভীরে অন্য কারোর বসবাস, যাকে 6 মাস আগে হারিয়ে ফেলেছে। কিন্তু কি করবে, বাবার অসুস্থতার জন্য বিয়েটা করতে হচ্ছে। সব কিছু মেনে নিচ্ছে, কি করবে, তাকে তো কম খোঁজার চেষ্টা করেনি। যে ধরা দিতে না চায় তাকে খোঁজ পাওয়া যায় না। রাফি অনেকবার অভিমান হয়েছিল আর খোঁজ নেবে না ভেবেছে বারবার, কিন্তু মনকে মানাতে পারিনি, কেননা ভালোবাসি খুব। আজ রাফি আর রূপা একটা রেস্টুরেন্টে দেখা করতে যাবে। রূপা বর্ণাকে টানাটানি করছে যাওয়ার জন্য। একা যাবে না। বর্ণা বারবার মানা করছে, কিন্তু রূপা নাছোড়বান্দা। রাফি রেস্টুরেন্টে গম্ভীর মুখে বসে আছে। রূপা ধাপ করে বসে পড়ল। রাফি চোখ তুলে তাকালো। ওর নজর রূপার দিকে নয়, বর্ণার দিকে। বর্ণা পিঙ্ক কালারের একটা ড্রেস পরেছে, সাথে সাজগোজ করেছে, চুল ছাড়া, কাঁধে লেডিস ব্যাগ। বর্ণা চেয়ার ধরে দাঁড়িয়ে আছে। রাফি ওর দিকে থেকে চোখ সরাতে পারছে না। রাফি বর্ণার মাঝ বরাবর তার অপরিচিতা বর্ণালীকে খোঁজে, তারপর মনে মনে বলছে, আমি কী সব ভাবছি, এক নামের অনেক মানুষই আছে এই পৃথিবীতে। বর্ণা এখানে আসবেও কি করে? ও তো ঢাকায় থাকে। বর্ণার রূপার কানের কাছে ফিসফিস করে বলল, আপু তোমার কথা বলো, আমি একটু ঘুরে আসি। রূপা কিছুটা জোরে বলল, পাগল তুই? তুই এখানকার কিছু জিনিস না হারিয়ে যাবি। বর্ণা রাফির দিকে তাকিয়ে দেখে রাফি বিস্ময় নিয়ে চেয়ে আছে। আপু আমি বাচ্চা না, হারাবো না। বর্ণা, কয়েকদিন হয়েছে আমরা এখানে এসেছি, তোর সমস্যা হলে পাশের টেবিলে বস, কিন্তু কোথাও যাবি না। আচ্ছা। বর্ণা পাশের টেবিলে ফোন বের করে ফোনে ব্যস্ত হয়ে গেল। রাফি বারবার বিস্ময় নিয়ে বর্ণাকে আর চোখে দেখছে। বিভিন্ন প্রশ্নের মাথায় ঘুরপাক খাচ্ছে, কিন্তু রূপাকে জিজ্ঞাসা করতে পারছে না, কেননা পাত্রীর ব্যাপারে না জিজ্ঞাসা করে তার ছোট বোনের ব্যাপারে জিজ্ঞাসা করাটা অনুচিত। বর্ণা ফোন নিয়ে নিজেকে ব্যস্ত রাখার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু পারছে না। ওর বুকের ভিতরে রক্তক্ষরণ চলছে, নিজেকে সামলাতে পারছে না, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। বর্ণা অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখেছে, যেন ওর ফ্যাকাশে কালো মুখটা কেউ দেখতে না পায়। রাফি একটু পরপর বর্ণাকে দেখছে। খাবারের অর্ডার দিয়ে রাফি ইনিয়ে বিনিয়ে রূপাকে জিজ্ঞাসা করল, আপনারা কিছুদিন যাবৎ কুমিল্লা এসেছেন, মানটা বুঝলাম না। রূপা হাসি মুখে বলল, এ কি, আপনি দেখছি কিছু জানেন না। আমরা ঢাকায় থাকতাম আব্বুর চাকরির সুবাদে, এখানে আমাদের যাওয়া আসা হয়নি, এই প্রথমবার এখানে এসেছে, তো ওকে সাবধান করলাম। রূপার কথা শুনে রাফির মুখ উজ্জ্বল হয়ে উঠল। ওর মনের ভিতরে একটা হাসার বাতি জ্বলে উঠল। রাফি রূপাকে বলল, আপনার বোন এখানে একা বসে আছে, খারাপ দেখায়, এখানে আসতে বলুন। ও আসবে না, ও অনেক লাজুক মেয়ে, আপনাকে লজ্জা পাচ্ছে না, ইচ্ছে করে অ্যাভয়েড করছে, মনে মনে বলল। রাফি ভাবছে যেভাবেই হোক বর্ণার সাথে কথা বলতে হবে। বর্ণা উঠে রূপার কানে কানে বলল, ওয়াশরুমে যাচ্ছে। বর্ণা ওয়াশরুমের দিকে গেল। রাফি সুযোগ খুঁজছে বর্ণার কাছে যাওয়ার। বর্ণা ওয়াশরুমে গিয়ে কান্না করছে, চোখে মুখে বারবার পানি দিচ্ছে। রাফি রূপাকে বলল, আমি একটু অর্ডার চেক করে আসি। জি। রূপা টিস্যু বের করে ফোনের স্ক্রিনে দেখে মুখের মেকআপ মুছছে। রাফি ওয়াশরুমের পাশে একজনের সাথে কথা বলছে আর চোখে দরজার দিকে চেয়ে আছে। বর্ণা রুমাল দিয়ে ভেজা মুখটা মুছতে মুছতে বেরোচ্ছে। দরজার সামনে দাঁড়িয়ে চোখ গেল রাফির দিকে। বর্ণা রাফিকে দেখে কেমন ভয় ভয় হতে শুরু করলো।
বর্ণা ফোন বের করে কানে নিয়ে রাফিকে শুনিয়ে মিথ্যা ড্রামা করার চেষ্টা করছে। হ্যাঁ, আর বলো না, আমি তো চেষ্টা করেছিলাম বের হওয়ার, কিন্তু আপু আটকে দিয়েছে। আমি তোমার সাথে দেখা করতে পারবো না, প্লিজ রাগ করো না। আমি বের হতে পারবো না, আপু আমাকে যেতে দেবে না। অন্য সময় মিট করব, প্লিজ জান, রাগ করো না। প্লিজ বলছি তো, অন্য সময় ম্যানেজ করে বের হব। দরকার হলে মিথ্যা কিছু একটা বলে বের হবো তোমার সাথে মিট করতে। লাভ ইউ, বাই। বর্ণার এই টাইপ কথা শুনে রাফির কান গরম হয়ে গেল। বয়ফ্রেন্ডের সাথে মিট করতে এসেছে। আমার বর্ণালী আর যাই হোক এমন নয়, ওর কথার ধরন এমন নয়। বর্ণা রাফিকে না দেখার ভান করে চলে গেল নিজের জায়গায়। তারপর টেবিলে রাখা খাবারগুলো নিজের মতো করে খেতে লাগলো। রাফি বর্ণাকে দেখছে কেমন ভাবলেশীন। এই সেই বর্ণালী হলে আর যাই হোক এত নর্মাল কিছুতেই থাকতে পারতো না, কিছুটা হলে অস্বস্তিতে পড়তো। রাফি রূপা বর্ণা রিক্সার জন্য দাঁড়িয়ে আছে। এর মধ্যে রূপার কোনো ফোন বেজে উঠল। রূপার ফ্রেন্ড ফোন করেছে। রূপা একটু সাইডে গেল, কেন না এখানে অনেক শব্দ হচ্ছে। রাফি আর চোখে বর্ণার দিকে তাকালো। বর্ণা কেমন উসখুস করছে। রাফি বর্ণাকে জিজ্ঞাসা করলো, আপনি কি আমাকে চেনেন? বর্ণা চমকে গেলেও নিজেকে স্বাভাবিক করে বলল, হ্যাঁ, চিনব না কেন, আপনি আপুর হবু বর, কিছুদিন পর আপনাদের বিয়ে, আপনি আমার হবুদুলা ভাই, বলে হি হি করে হেসে দিল। রাফি নিজেকে বেকুব মনে হচ্ছে। কী প্রশ্ন করা উচিত ছিল আর কী প্রশ্ন করলো। তারপর আমতা আমতা করে বলল, না মানে আমাকে কি আগে চিনতেন? বর্ণা কিছু ভাবার ভঙ্গিতে বলল, হ্যাঁ, আপনি আপুকে দেখতে আসার আগে থেকে চিনি। রাফি উদ্বিগ্ন হয়ে বলল, কতদিন আগে? দেখতে আসার সপ্তাহখানিক আগে। আপনার ছবি দেখিয়েছে আমাদের সবাইকে। রাফি নিরাশ হয়ে বলল, ও। রূপা আর বর্ণা রিক্সা করে যাচ্ছে। বর্ণার চোখে পানি টলমলো করছে। রাফি, তুমি হয়তো এখন আমায় খোঁজার চেষ্টা করছো, প্লিজ আমাকে খোঁজার চেষ্টা করো না। তুমি আমাকে সন্দেহ করছো, বারবার আমার উপর নজর রাখছো। এমন করলে তো আমি ধরা পড়ে যাব। কত আর অভিনয় করতে পারবো? আমি প্রতিনিয়ত অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে যেতে পারি। প্লিজ আমাকে খোঁজো না, আমি আর পারছি না। রাফি শুয়ে শুয়ে বর্ণালীর কথা ভাবছে কি সুন্দর সময় কাটিয়েছে দুজনে। সব কিছু স্বপ্নের মতো ছিল, কিন্তু হঠাৎ করেই দুঃস্বপ্ন হয়ে গেল। রাফির বোন রাপসা এসে রাফির পাশে বসলো। কিরে, কেমন হলো ডেট? রাফি আনমনে বলল, ভালো। রাফির ইচ্ছে হলো রূপার ফ্যামিলি সম্পর্কে জানতে। রাফি উঠে বসে বলল, আমি তো রূপার আর রূপার ফ্যামিলি সম্পর্কে কিছুই জানি না। আমাকে কি কিছু জানালো না? তুই তো জানতে চাসনি। ফ্যামিলির অনেক প্যাচ আছে, তাই প্রথমে আমি রাজি ছিলাম না, কিন্তু মায়ের জন্য রাজি হয়েছি। রাফি প্রশ্ন ছুড়ে দিল, যেমন? রফিক সাহেব রূপার নিজের বাবা নয়, রূপার বাবা মারা গেছে। রূপার মা রূপাকে নিয়ে রফিক সাহেবকে বিয়ে করেন। রফিক সাহেবের স্ত্রী মারা যায় বর্ণাকে রেখে। মানে হলো রূপা আর বর্ণা আপন বোন নয়, বুঝলি? রাফি বিস্ময় নিয়ে বলল, কি, তাই নাকি? আর তাসিন ওনাদের দুজনের ছেলে, 3 ভাই বোন 3 দিকের। রাফির মাথায় প্যাচ লেগে গেছে। রাফি রূপাদের ড্রয়িং রুমে বসে আছে। বর্ণা মাথায় ওড়না দিয়ে নাস্তার ট্রেনে সেন্টার টেবিলে রাখে। এঙ্গেজমেন্টের জন্য হোটেল বুক করা, গেস্ট লিস্ট ইত্যাদি নিয়ে কথা বলতে এসেছে। যেহেতু রাফির বাবা অসুস্থ, দুলাভাই বাইরে থেকে থাকে, তাই রাফি সব কিছু নিজেকেই সামলাতে হচ্ছে। রাফি কথার মাঝে আর চোখে বর্ণাকে দেখছে। ও নিজেকে বুঝেছে এটা ওর অপরিচিতা নয়, তবু বর্ণাকে দেখে কেমন একটা অদ্ভুত ফিলিংস হয়, সব কিছু এলোমেলো লাগে। বর্ণা কাপে চা ঢেলে রাফির দিকে এগিয়ে দেয়। রাফি কাপ নিয়ে বলল, থ্যাংক ইউ। বর্ণা বাবাকে কাপ দিতেই তিনি রাফিকে উদ্দেশ্য করে বলল, বর্ণার জন্য একটা ছেলে দেখো। রূপার বিয়ের পরপরই বর্ণার বিয়েটা দিতে চাই। তুমি তো এখন আমার ছেলে হয়ে গেছো, তাই তোমাকে বললাম। রাফি একবার বর্ণার দিকে তাকালো। বর্ণার চোখে পানি জমেছে, যা রাফির চোখ এড়ায়নি। রাফি রফিক সাহেবকে উদ্দেশ্য করে বলল, জি অবশ্যই, আমার অনেক কলিগ আছে আনম্যারিড, অনেক চেনা জানা ছেলেও আছে। আমি চেষ্টা করব তাদের মধ্যে একজন বেস্টকে বর্ণার জন্য সিলেক্ট করতে। তার আগে আমার বর্ণার পছন্দ জানতে হবে। রফিক বলল, ওর আর কি পছন্দ? তুমি ভালো একজন দেখো, তাতেই হবে, আপত্তি করবে না। তুমি খারাপ কাউকে আনবে না, সে ভরসা আমার আছে তোমার উপর। জি। রাফি বর্ণার সাথে কথা বলছে। একটা সত্যি কথা বলবেন? বর্ণার বুক কেঁপে উঠল। বর্ণা কাঁপা কাঁপা গলে বলল, জি। আপনি কি সত্যি এর আগে আমাকে চিনতেন না? আমার আপনাকে পরিচিত মনে হয়। আসলে আমি বর্ণালী নামে একজনকে চিনতাম, তাকে আমি কখনো দেখিনি, কিন্তু আমি তো আপনাকে চিনি না। আমি সে নই, হয়তো অন্য কেউ হবে। রাফি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, হয়তো। যাই হোক, আপনি বিয়ের কথা শুনে এমন কেন করলেন? বর্ণা অবাক হয়ে বলল, মানে চোখে পানি চলে এলো কেন? আপনি কি কাউকে পছন্দ করেন? বর্ণা এখন কি বলবে বুঝতে পারছে না। যদি হ্যাঁ বলে, তবে বাড়ির কাউকে যদি রাফি বলে দেয়,
আর সেদিন তো রেস্টুরেন্টে তেমনই ভান করেছিল, কিন্তু এখন কোনটা বলা বেশি কার্যকর ডোন্ট নো। তাই বর্ণা মাথা নিচু করে বলল, সেটা আমার পার্সোনাল ম্যাটার। রাফি মুচকে এসে বলল, কিন্তু বিষয়টা এখন আর পার্সোনাল নেই, কেননা আপনার বাবা আমাকে ছেলে খুঁজতে দিয়েছে। এখন যদি আপনার কাউকে পছন্দ থাকে তাহলে শুধু শুধু খুঁজতে হবে কিনা, আপনার এই ম্যাটার নিয়ে ভাবতে হবে না। বাদ দিন, বাবা এমনি কথার কথা বলেছে। আমরা এখনও গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি আমার। বর্ণা কথা শেষ করে কিছু না বলেই জায়গা প্রস্থান করল। রাফি বর্ণার দিকে চেয়ে রইল। রাফি ভাবছে সেদিনের কথা, যখন ওর আর বর্ণালীর বন্ধুত্বের প্রায় 4 মাস চলছে। রাফির মনে হতো বর্ণা ওর বন্ধুর চেয়ে বেশি কিছু নয়তো উঠতে বসতে শুতে খেতে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময়ও কেন বর্ণার কথা মনে পড়ে। যখন বর্ণাকে ভুলে যাওয়ার কথা ভাবে দম বন্ধ হয়ে যায়। যখন ভাবে বর্ণার বিয়ে হবে তখন মনে হয় ও মারা যাচ্ছে। তখন মন এক কথায় বলে, না, বর্ণা শুধু আমার। রাফি দিনরাত ভেবেও এই সমস্যার কোনো সমাধান করতে পারছে না। কি করবে, কাকে বলবে? তারপর অনেক ভেবে চিনতে বুঝতে পারল ও বর্ণাকে ভালোবাসে, তার বানুকে প্রচণ্ড ভালোবাসে। কিন্তু ওর বানু কি ভালোবাসে কিংবা বাসবে? এক সমস্যা সমাধান করে আরেক সমস্যায় পড়ল। বর্ণাকে ফোন করে বর্ণা রিসিভ করতে অসহায় গলায় বলল, বানু, আমি যদি তোমাকে এমন কিছু বলি যা তোমার পছন্দ নয়, তাহলে কি তুমি আমাকে ভুল বুঝে বন্ধুত্ব শেষ করে দিবে? বর্ণা বুঝতে পারছেন কি এমন হয়েছে। ভুল মানুষই করে। তুমি যদি ভুল করো তবে বন্ধু হিসেবে আমার তোমাকে ছেড়ে দেয়া না, বরং তোমার ভুল সংশোধন করা উচিত। তোমার ভুল সংশোধন করে দেব। এখন বলো রাফু, তো কি হয়েছে? কিছু না, রাখছি। একটু পরে ফোন দিচ্ছি রাতের বেলা। রাতে আমি আসতে পারবো না, প্লিজ বানু। আচ্ছা, তবে লেট নাইট। ওকে, বাই। রাফি প্রিপারেশন নিয়ে লেট নাইট ফোন করে বর্ণাকে, হ্যাঁ রাফু বলো, কি এমন ইমার্জেন্সি কাজ যে আমাকে এত অদ্ভুত আচরণ করছো তুমি আমার সাথে? তুমি বানু, তোমার জন্য এমন অদ্ভুত আচরণ করছি। বর্ণা শোয়া থেকে উঠে বসে কিছুটা জোরে বলল, কি? তোমাকে কিছু কথা বলবো, মন দিয়ে শোনো। আমি তোমার বন্ধু না, ভালোবাসা হতে চাই। আমি তোমাকে দূর থেকে নয়, কাছ থেকে ভালোবাসতে চাই আজীবন। প্রতি ঘন্টায়, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড আমি তোমার সাথে কাটাতে চাই। একটা মুহূর্ত মিস করতে চাই না। আমি তোমাকে ভালোবাসার সাগরে ডুবিয়ে দিতে চাই। তোমাকে নিয়ে ভালো থাকতে চাই, তোমাকে ভালো রাখতে চাই। এক নাগারে কথাগুলো রাফি বলে থেমে গেল। বর্ণা কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। রাফি এমন কিছু বলবে ভাবতে পারিনি, যদিও কিছুদিন যাবৎ অদ্ভুত আচরণ করছে। রাফি বর্ণাকে চুপ দেখে বলল, বলছিলে না আমি অদ্ভুত আচরণ করি, কেমন বদলে যাচ্ছি? কয়েকদিন আমি এর কারণ অনুসন্ধান করে জানতে পেরেছি, বুঝতে পেরেছি। আমি তোমাকে বন্ধুর চেয়ে বেশি কিছু ভাবি, তোমাকে ভালোবাসি বানু। রাফির মুখে বর্ণার ভালোবাসি কথাটা শুনে শির দ্বারা বেয়ে একটা শীতল অনুভূতি বয়ে গেল। কেমন থমকে গেল। অপর পাশ থেকে রাফি বর্ণার সারা শব্দ না পেয়ে ভয় পেয়ে গেল। হ্যালো হ্যালো করেই যাচ্ছে। বানু, কথা বলো প্লিজ। আমি যদি ভুল কিছু বলে থাকি আমাকে শুধরে দাও। তুমি কিন্তু বলেছিলে আমার উপর রাগ করবো না, প্লিজ। আমার মনের অনুভূতিগুলো তোমাকে না বলা পর্যন্ত শান্তি লাগছিল না, অস্থিরতায় ভুগছিলাম, তাই শেয়ার করলাম। আমার যেমন তোমাকে ভালোবাসি বলার অধিকার আছে, তেমনই তোমারও আমাকে পছন্দ কিংবা অপছন্দ কিংবা রিজেক্ট করার অধিকার আছে। বর্ণা ছোট্ট করে বলল, রাখছি বলেই ফোনটা কেটে দিল। রাফি বারবার ট্রাই করেও ফোন বন্ধ পেল। রাফি নিজেকে নিজেই গালগালা করছে। 2 দিন যাবৎ বর্ণার ফোন অফ, ফেসবুকও আসছে না। রাফি অপরাধবোধ ভুগছে। কেন এসব বলতে গেল? বর্ণা রাগ করছে এসব শুনে, হয়তো আর বন্ধুত্ব রাখতে চায় না। রাফি ফেসবুক ফোনে কয়েকশো মেসেজ দিয়ে রেখেছে, কিন্তু ডেলিভারি হয়নি মেসেজগুলো। 2 দিন পর রাত 12টায় রাফির ফোন বেজে উঠল। রাফি ফোন হাতে নিয়ে দেখে বর্ণা ফোন করেছে। তাড়াতাড়ি ফোন পিক করে বলল, বানু, আই এম রিয়েলি সরি, প্লিজ আমি আর কখনো এমন করবো না। তবুও তুমি রাগ করে থেকো না, প্লিজ প্লিজ। বর্ণা মুচকে এসে বলল, তার মানে এখন আর ভালোবাসো না? রাফি ভেবা চাকা খেয়ে বলল, মানে? বর্ণা কাচুমাচু করে বলল, মানে রাফু, মানে কি? মানে কি বানু? আমি 2 দিন সময় নিয়েছিলাম ভাবতে, দিন রাত ভেবেছি আর ভেবে বুঝতে পেরেছি। রাফি আগ্রহ নিয়ে বলল, কি বুঝতে পেরেছ? আমি তোমাকে ভালোবাসি। রাফি নিস্তব্ধ, ওর কানে বারবার বর্ণার কথা বেজে উঠল। তারপর জোরে চিৎকার করে লাফিয়ে বলল, ইয়েস ইয়েস, আই গট ইট। রাফির চিৎকারে বর্ণার কানে তালা লেগে যাওয়ার উপক্রম। রাফি মা চিৎকার করে বলল, রাফি চিৎকার করছিস কেন, কি হয়েছে? রাফি বলল, মা খেলা দেখছি, কিচ্ছু হয়নি। বর্ণা রাফির মিথ্যা কথা শুনে হাসতে লাগলো। মাসখানেক পরে বর্ণার রাফি মেসেঞ্জারে কথা বলছে, আচ্ছা বানু, আমি তোমাকে কবে দেখব?
চল একদিন মিট করি ঢাকা এসে। তোমার আসতে হবে না, নিউ চাকরিতে মন দাও। তাহলে একটা ছবি। কেন দেখতে চাইছো আমি সুন্দরী কি না? তোমাকে তো বলেছি আমি দেখতে সুন্দরী নই। উফ বানু, এক কথা বলে কেন বারবার? ঠিক আছে, দেখতে চাই না, একেবারে বিয়ের পর দেখব। আমি তো আর তোমার ফেস দেখে ভালোবাসিনি, তোমার অনুভূতি মন মানসিকতাকে ভালোবেসেছি। বর্ণা মেসেজ পড়ছে আর হাসছে, আর তখনই বর্ণার মা এসে বলে, কি ব্যাপার, এভাবে হাসছিস কেন? কারোর সাথে চক্কর চলছে নাকি? হ্যাঁ, মানিজ্য ডুবানোর প্ল্যান করছিস? বর্ণা ভয় পেয়ে গেল, ঢোক গিলে বলল, না মা, তেমন কিছু না, ফেসবুকে একটা জোকস পড়ে হাসছি। জোকস না পড়ে টেবিলে খাবার দে, আর খবরদার মেয়ে যদি কখনো শুনেছি তুই উল্টাপাল্টা কিছু করছিস, তবে সেদিন আমার হাত থেকে রক্ষা পাবি না। এখনকার মেয়েদের বিশ্বাস নেই, বেশিরভাগ মেয়েরা বাড়ির ড্রাইভার কেয়ারটেকারের সাথে প্রেম করে পালিয়ে যায়। ছিছি, তোর কি সেই প্ল্যান নাকি? মায়ের মুখে এমন জঘন্য কথা শুনে বর্ণার মরে যেতে ইচ্ছে করছে। সারাদিন ওকে নানান বিষয় নিয়ে কথা শোনাই, কিন্তু তা হজম করে নেয়, কিন্তু চরিত্র নিয়ে বাজে কথা কোনো মেয়েই সহ্য করতে পারে না। এইসব ন্যাকামি বন্ধ হলে কাজে আয়। বর্ণা রাফিকে বাই দিয়ে টেবিলে খাবার গোছাতে বিজি হয়ে গেল। চুপচাপ সবার খাবার দিচ্ছে, নিজে খেতে বসছে না। রূপা বলল, কিরে বর্ণা, খেতে বসবি না? বর্ণা বলল, খিদে নেই, একটু পর খাবো, তোমরা খাও। বর্ণার খাওয়ার ইচ্ছে হারিয়ে গেছে। বর্ণাকে আর কেউ বলল না খাওয়ার কথা, ওর বাবা নিজের মতো খেয়ে যাচ্ছে। বর্ণা নামে কেউ আছে সেদিকে হুঁশ নাই। বর্ণা বিছানায় শুয়ে পড়ল, মন খারাপ করে, কিছুই ভালো লাগছে না। ফেসবুকে রাফিকে অ্যাক্টিভ দেখাচ্ছে। বর্ণা মেসেজ করার আগেই রাফি মেসেজ দিল। বর্ণা প্রথমেই বলল, আচ্ছা রাফু, আমি যদি মরে যাই তাহলে তুমি কি খুব কষ্ট পাবে? হঠাৎই আজাইরা কথার কি মানে? না বলো। আরেকবার এসব বাজে কথা বলে আমি সোজা ঢাকা চলে আসবো, তারপরে গাল ফাটিয়ে দেবো থাপড়িয়ে, বেয়াদব মেয়ে। বর্ণা বুঝতে পারলো রাফি রেগে গেছে। ওকে বাবা, আর কখনো বলবো না। তুমি খেয়েছো? না, ইচ্ছে করছে না। সাথে সাথে রাফির ফোন। কি হলো, ফোন কেন দিলে? কি হয়েছে তোমার? কিছু হয়নি রাফু, কি হবে? তাহলে এমন আজে বাজে কথা বলছো, আবার খাওনি? খাইনি, এমনি ইচ্ছে করছে না, কোনো রিজন নেই। তাহলে এক্ষুনি যাও, খেয়ে এসো, নয়তো আমার চেয়ে খারাপ কেউ হবে না। আমার ভালো লাগছে না, প্লিজ। তুই যাবি? যাচ্ছি যাচ্ছি, রাগ করো না। গুড গার্ল। এভাবেই চলছিল বর্ণা আর রাফির সম্পর্ক। রাগ, অভিমান, ভালোবাসার মধ্য দিয়ে কেটে গেছে একটা বছর। একদিন রূপা ফোনের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছিল। সেটা বর্ণা দেখে বলল, কি রাপু, কি দেখে এমন মুচকি মুচকি হাসছিস? কিছু না। বর্ণার সন্দেহ হলো, তাই ও বারবার খোঁচাচ্ছে রূপাকে, কিন্তু রূপা ওকে বলছে না। বারবার রূপা ফোন লুকাচ্ছে, তাই বর্ণা রূপার ফোন কারাকারি করছে, কিন্তু রূপা বারবার ফোন সরিয়ে ফেলছে। বর্ণা একসময় রূপার ফোন কেড়ে নিতে সক্ষম হলো। বর্ণা তারপর ফোনের লক খুলে স্ক্রিনের মানুষকে দেখে বর্ণা স্তব্ধ হয়ে গেল। রাফির ছবি রূপার কাছে কিভাবে এলো, নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বর্ণার মাথায়। আপু, কে ছেলেটা? রূপা লজ্জা পেয়ে বলল, নাম রাফি। সে না হয় বুঝলাম, কিন্তু এই ছবি তোমার ফোনে কেন? কে ইনি? রাফি মায়ের বান্ধবীর ছেলে, কুমিল্লা থাকে। রাফির মা চায় রাফির সাথে আমার বিয়ে দিতে। রূপার কথা শুনে মাথায় বাজ ভেঙে পড়ল। বর্ণা কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। রূপা আবার বলতে শুরু করলো, পরীক্ষা শেষ হলে আমাদের বিয়ের কথা বলবো। আমি ওকে ভালোবাসি, অনেক ভালোবাসি, প্রথম দেখায় ফিদা হয়ে গেছি। বর্ণার চোখে পানি ছলছল করছে। রাফিকে রূপ ভালোবাসে, ওদের বিয়ের কথা হচ্ছে, তাহলে আমি এসবের মধ্যে কোথায়? বর্ণা অনেক কষ্টে নিজেকে সামনে বলল, আপু, যদি এমন হয় রাফির গার্লফ্রেন্ড আছে, অন্য কাউকে ভালোবাসে, তবে? বর্ণার কথা শুনে রূপা ভয় পেয়ে গেল। তারপর বলল, না, এটা হতে পারে না। যদি তেমন কিছু আমি মরে যাব বর্ণা, আমার সব স্বপ্ন শেষ হয়ে যাবে। আমি ওকে অনেক ভালোবাসি। কাঁদতে কাঁদতে বসে পড়ল। বর্ণা ওভাবেই দাঁড়িয়ে আছে। তারপর কিছুক্ষণ ভেবে বলল, আপু, আমি তো এমনি বলেছি, তুই সিরিয়াস হচ্ছিস কেন? রাফির কেউ নেই, দেখিস তোর সাথেই বিয়ে হবে। কান্না থামা আপু। বর্ণা কঠিন সিদ্ধান্ত নিয়ে নিল। দুই পরিবারের মধ্যে বাধা হবে না, রাফির জীবন থেকে সরে যাবে। দুই পরিবারের বিরুদ্ধে গিয়ে রাফিকে কিছুতেই পাবে না, তাই সরে যাওয়াটাই শ্রেয়। বর্ণা ভাবছে, তাছাড়া রাফি আমাকে দেখেনি কোনোদিন, আমাকে চেনে না, জানে না। হঠাৎ করে হারিয়ে গেলে কষ্ট পাবে, তারপর ঘৃণা করে ভুলে যাবে। শুরু হলো বর্ণার রাফির প্রতি অবহেলা, ইচ্ছে করে অ্যাভয়েড করা, ব্যস্ততা দেখানো। রাফি সব নীরবে মেনে নিচ্ছিল, কিন্তু একসময় সেটা বাড়াবাড়ি হয়ে যায়। একদিন ফোন করে সরাসরি জিজ্ঞাসা করলো, বানু, তুমি কি আমাকে অ্যাভয়েড করছো? বর্ণার গলার স্বর কেমন জানি হয়ে আসছে। রাফু, তোমাকে অ্যাভয়েড কেন করব? সেটা তো জিজ্ঞাসা করছি। কি করেছি আমি? কেন এমন করছো?
আমার অন্যায়টা কি? আগের মতো কথা কেন বলো না? কেন সবসময় ব্যস্ততা দেখাও? আই ওয়ান্ট টু নো দ্যাট। বর্ণা কেঁপে উঠল রাফি চিৎকারে। ওর মন বারবার কো ডাকছে, মনে হচ্ছে আজই সেই দিন, সবটা শেষ হওয়ার দিন। বর্ণা নিচু স্বরে বলল, আমার ভালো লাগে না তাই? রাফি অবাক হয়ে বলল, ভালো লাগে না? আমাকে তোমার ভালো লাগে না? কিছুক্ষণ স্থির থেকে বলল, নতুন কাউকে জুটিয়েছিস? আমার সাথে প্রতারণা করছিস? আমি পুরনো হয়ে গেছি তাই আমাকে ভালো লাগে না? নতুন খুঁজে নিয়েছিস? এই তো চরিত্র। বর্ণার চোখে পানি এসে পড়ল। ও চাইছে রাফি ওকে বাজে কথা বলুক, কিন্তু কেন জানি সহ্য করতে পারছে না। বর্ণা নিজেকে স্বাভাবিক করে কঠোর গলায় বলল, রাফু, ছি, আমি কথা বলতে ভালো লাগে না, তাও কথার পিঠে কথা বলছি। আমি একবার বলিনি তোমাকে ভালো লাগে না? তুমি আমাকে এমন নোংরা কথাগুলো বলতে পারলে? এই তাহলে তোমার আসল রূপ? আমি তোমাকে এতদিন ভুল চিনেছি। এই জন্য মানুষ বলে ভার্চুয়াল লাইফে কাউকে বিশ্বাস করতে নেই। আমি করেছিলাম, ভুল করেছি। তোমাকে আমার চেনা হয়ে গেছে। আজ তুমি সব শেষ করে দিলে রাফু। আই হেট ইউ। যে আমাকে এমনভাবে বাজে কথা বলতে পারে সে না জানি আর। বানু প্লিজ, আমি রাগের মাথায় এসব বলে ফেলেছি। আমি এমন নাই, আমি তোমাকে ভালোবাসি। রাখো তোমার ভালোবাসা। যে রেসপেক্ট দিয়ে কথা বলতে পারে না সে কিভাবে ভালোবাসবে? তোমার সাথে থাকা পসিবল না রাফু। বানু, আমি এসব বলতে চাইনি। সরি বলছি। কতবার সরি বলে তুমি মেনে নেবে? এরপর আমি তোমাকে আর এমন কথা বলবো না, কখনো ঝগড়া করব না। তুমি ঝগড়া করলে, রাগ করলেও আমি সব মুখ বুঝে সহ্য করব। তোমার হাজার অবহেলা অপমান সব মেনে নেব। সবসময় আমি তোমাকে সরি বলবো। সবসময় আমি হার মেনে নেব। তোমার প্রতিটি কথা অক্ষরে অক্ষরে পালন করব। সব কিছু করবো তোমার জন্য, তবুও তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ। বর্ণা অন্য দিয়ে মুখ চেপে ধরে কাঁদছে। নিজের কণ্ঠ অস্বাভাবিক করে বলল, রাফু, আই কান্ট। তুমি আজ যা করেছো, আর তাছাড়া আমি ঢাকায় থাকি। অন্য এলাকার ছেলের সাথে সম্পর্ক কেউ মেনে নেবে না। আমার উচিত হয়নি তাই সব শেষ করে দেওয়া উচিত। এই লেম এক্সকিউজ দিয়ে আমাকে ছেড়ে দিচ্ছ? তুমি সামনে থাকলে আমি তোমার পায়ে ধরে কথাগুলোর জন্য ক্ষমা চাইতাম। তবু কি আমাকে ক্ষমা করতে না বানু? তোমার রাফিকে তুমি ভুলে থাকতে পারবে? আমি তো পারবো না, কিছুতেই না। প্লিজ একটু দয়া করো বানু। রাফু, আজ থেকে তোমার আর আমার পথ আলাদা। আমি তোমাকে ভালোবাসি না ভানু। ভালো থেকো। আজকের পর আর কথা হবে না। রাফির বুক ফেটে যাচ্ছে। বর্ণার কথা শুনে কি বলবে বুঝতে পারছে না। এত সহজে কিভাবে ছাড়ার কথা বলছে। ভালো থেকো, নিজের খেয়াল রেখো, বাই। রাফি স্তব্ধ হয়ে আছে, কি বলবে বুঝতে পারছে না। বর্ণা ফোন কেটে দিল। রাফি ওভাবে আছে। বর্ণা সব সোশ্যাল সাইট ডিলিট করে ফোন বন্ধ করে দেয়। বর্ণা বাথরুমে গিয়ে চিৎকার করে কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ল। তারপর সেন্স হারায়। রাফি কিছুক্ষণ পর আবার বর্ণার নাম্বারে ফোন করে, কিন্তু অফ। রাফি ভাবে হয়তো রাগ করে আছে তাই এমন করছে। পরে নিজে থেকেই ফোন করবে, কিন্তু রাফির অপেক্ষা শেষ হয় না। বর্ণা ওকে ফোন দেয় না, না কোনোভাবে যোগাযোগ করছে। রাফি অনেক চেষ্টা করে বর্ণার সাথে যোগাযোগ করার, রোজ ওর নাম্বারে ফোন দেওয়া, মেসেজ করা, ফেসবুক চেক করা, কিন্তু কিছুতেই লাভ হয়নি। এভাবে 2 মাস যাওয়ার পর রাফি বুঝতে পারে মরিচাকার পেছনে ছুটছে। যে নিজ থেকে থাকতে চায় না, আসতে চায় না, তাকে কিভাবে পারবে? রাফির একসময় অভিমান হয়, রাগ হয় বর্ণার প্রতি, কিন্তু ভালোবাসা হারায় না। বর্তমান রাফির মন খচখচ করছে। নিজের ফ্যামিলির কথা মানতে গিয়ে রূপাকে ঠকাচ্ছে, কেননা মন থেকে যতই অপরিচিতাকে বের করতে চাইছে, পারছে না। একজনকে মনে রেখে অন্য একজনকে বিয়ে করা অনুচিত। রাফি রূপাকে ফোন করে। রূপা রিসিভ করতেই কোনো ভনিতা না করে বলল, রূপা, আমি খুব গুরুত্বপূর্ণ কথা বলতে ফোন করেছি, আপনি প্লিজ মন দিয়ে শুনবেন। হ্যাঁ বলুন। আমি একজনকে ভালোবাসতাম, মানে এখনো ভালোবাসি। সে আমাকে ছেড়ে চলে গেছে, হারিয়ে গেছে, কিন্তু আমি আজও তাকে বলতে পারিনি। জানি না কোনোদিন পারবো কিনা। আপনার সাথে বিয়ে করেছি বাবার অসুস্থতার জন্য, কিন্তু আমার মনে হচ্ছে আমি অন্যায় করেছি, তাই আপনাকে জানানো উচিত। এখন এঙ্গেজমেন্ট হয়নি, আপনি চাইলে আমি বিয়েটা ভেঙে দিতে পারি। যদি অতটা ইজি না, তবুও চেষ্টা করব। রূপা স্তব্ধ হয়ে আছে। যাকে ভালোবাসে বিয়ে করতে চায় সে অন্য একজনকে ভালোবাসে। যাকে নিয়ে হাজারো স্বপ্ন সাজিয়েছে সে। কি হলো, কথা বলুন। আমি কি বিয়েটা ভেঙে দিব? না, মানে আপনি যাকে ভালোবাসেন সে কোথায়? জানি না। সে আমার কাছে থেকে অনেক দূরে চলে গেছে। আমার কাছে সে ফিরতে চায় না। অনেক অপেক্ষা করেছি, 6 মাস অপেক্ষা করেছি, কিন্তু সে ফিরেনি। মনে হয় না আর ফিরবে, জানি না। কিন্তু আমি তাকে ভালোবাসি। আমি বিয়েতে রাজি, আমার কোনো সমস্যা নেই।
রাফি অবাক হয়ে বলল, মানে? জি, আপনাকে বিয়ে ভাঙতে হবে না, আমি ভেবে চিন্তেই বলছি। রাফির যতটুকু আশা ছিল তাও এখন আর নেই। রূপা মনে মনে বলছে, বিয়ের আগে এমন 2-4টে অ্যাফেয়ার অনেকেরই থাকে। আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে চাই। আমি আমার ভালোবাসা দিয়ে তোমার অতীত মুছে দেব। একদিন তুমিও আমাকে পাগলের মতো ভালোবাসবে, অতীত স্মৃতি সব ভুলে যাবে। এঙ্গেজমেন্ট ডে। রূপা সাদা আর গোল্ডেন মিক্স লেহেঙ্গা পরেছে, এমনিতেই সুন্দরী, আজ আরও সুন্দর লাগছে। রাফি কালো রঙের স্যুট পরেছে, হাতে ওয়াচ, চুলগুলো স্পাইক করা, একদম জেন্টলম্যান লুক। বর্ণা কালো রঙের শাড়ির সাদে স্টোন, ফুল হাতা ব্লাউজ, খোলা চুলগুলো সামনে এনে রেখেছে, তাতে দুটো লাল গোলাপ, দুহাত ভর্তি কালো চুড়ি, হালকা মেকআপ, কাজল, লিপস্টিক, ব্যাস ওর সাজ কমপ্লিট। মনের কষ্ট যেন কোনো মতেই বাইরে না আসে, তাই সাজগোজ করেছে। কিছুতেই ভেতরের দুঃখী ভাব কাউকে বুঝতে দেয়া যাবে না। চুরি রিনিঝিনি শব্দে রাফির ঝর্ণাকে চোখে পড়ল। পাশে বসে থাকা অপসরীর চেয়ে বর্ণার দিকে নজর বেশি। মেয়েটাকে দেখলেই বুকের ভেতরে ঘন্টা বাজতে থাকে। রূপা বর্ণাকে ডাকছে, কিছুক্ষণ পরেই এঙ্গেজমেন্টের অনুষ্ঠান শুরু হবে। কিন্তু বর্ণা কিছুতেই যাবে না, কেননা ওদের দুজনের আংটি বদলের মুহূর্ত নিজের চোখে দেখতে পারবে না, এতটা শক্তি ওর নেই। বর্ণা দূরেই দাঁড়িয়ে আছে। রাফি আংটি নিয়ে রূপার হাতে পুরিয়ে দিল, আর রূপা রাফিকে, বর্ণার চোখ বেয়ে এক ফোঁটা পানি পড়ল। বর্ণার ওখানে দাঁড়াতে পারছে না, চোখের পানি মুছে সবার অগোচরে বাইরে চলে গেল। বর্ণা কাঁদছে আর চোখের পানি মুছছে। আপনার কি মন খারাপ? বর্ণা পেছনে কারোর আওয়াজ পেয়ে চমকে গেল। তাড়াতাড়ি চোখ মুছে পেছনে ঘুরে দেখে রাফি দাঁড়িয়ে আছে। বর্ণা কাচুমাচু হয়ে বলল, জি না। তাহলে আপনার চেহারা এমন কেন? দেখে মনে হচ্ছে কেঁদেছেন। না মানে, মন খারাপ কিছুটা। আপু আমার আপন বোন না হলেও কম নয়। আমার বোন, আমার বন্ধু, ছোট থেকে একসাথে বড় হয়েছি। ওর বিয়ে হলে আমাকে ছেড়ে চলে যাবে। যতই বিয়ের দিন ঘনিয়ে আসছে আমার মন খারাপ বাড়ছে, তাই আর কি। রাফি বর্ণাকে পরখ করে বলল, এজন্যই? জি, ডোন্ট ওয়ারি, আপনাদের দু বোনের মাঝে আমি আসবো না। আপনারা যখন ইচ্ছা আমাদের বাড়িতে চলে যাবেন। রূপাও যখন তখন আসবে, আমি বাধা দেব না। বর্ণা হাত দিয়ে গাল মুছে বলল, ধন্যবাদ, আপনি খুব ভালো। আপু খুব ভালো থাকবে আপনার কাছে। রাফি তীক্ষ্ণ দৃষ্টি বর্ণার হাতের দিকে, চোখে পানি ছলছল করছে। অদ্ভুত চাহনি দিল বর্ণার দিকে। হঠাৎ দৃষ্টি আর ফেসের পরিবর্তন কেন হলো সেটা বর্ণার বোধগম্য হচ্ছে না। রাফি কিছু না বলেই ঝড়ের গতিতে স্থান ত্যাগ করল। রাফি বারান্দায় দাঁড়িয়ে স্মোক করছে, ধোঁয়ার সাথে নিজের অস্তিত্ব বিলিয়ে দিচ্ছে। সিগারেট ফেলে বলেছে, কেন বানু, কেন কেন এমন করলে? এভাবে অভিনয় করতে পারলে আমার সাথে? তুমি তো বুঝতে পারছিলে আমি তোমার মাঝে কিছু খুঁজছি। আমার অস্থিরতা অনুভব করতে পারোনি, তবু কিভাবে এত সুন্দর করে ড্রামা করলে দিনের পর দিন। ফ্ল্যাশব্যাক। এঙ্গেজমেন্ট অনুষ্ঠানের ওই সময় বর্ণা হাত উঁচু করাই রাফি বর্ণার হাতে একটা তিল দেখেছে। বর্ণালীর চুড়ি খুব পছন্দের ছিল। ফেসবুকে একবার প্রোফাইল পিকে চুড়ি পরা 2 হাতের পিক দিয়েছিল, সেখানে একটা কুচকুচে কালো রঙের তিল দেখেছিল। আজও বর্ণালীর হাতে সেম তিল দেখছে। রাফির বোন রাফসা, রূপা, বর্ণা বিয়ের শপিং করতে যাচ্ছে। রাফি একবারের জন্য বর্ণার দিকে তাকায়নি। বর্ণা বারবার আর চোখে রাফিকে দেখছে। সবাই কেনাকাটায় ব্যস্ত। রাফি চুপচাপ একপাশে বসে আছে, তখনই ফোন বেজে ওঠে। রাফি রাফসাকে বলল, আপু অফিস থেকে আমার ফোন এসছে, আমাকে যেতে হবে, তোমরা কেনাকাটা করো, এই যে আমার ক্রেডিট কার্ড। আচ্ছা ঠিক আছে। রাফি বিদায় নিয়ে চলে গেল। বর্ণার এসব শপিং দেখতে ভালো লাগছে না, তাই মার্কেট ঘুরে দেখার সিদ্ধান্ত নিল। আপু আমি আশপাশটা দেখে আসি। বর্ণা ঘুরতে ঘুরতে একটা কসমেটিক শপে গেল। সেখানে কাচের চুড়ি সাজিয়ে রাখা হয়েছে। বর্ণা আনমনে চুড়িগুলো হাতে পরে ট্রাই করছে। রাফির অফিস থেকে ফোন এসেছে, যেতে হবে না সেটা জানানোর জন্য। রাফি কান থেকে ফোন নামায়, তখন চোখ যায় বর্ণার দিকে। বর্ণা চুরি ট্রাই করছে। রাফি কিছুটা কাছে গিয়ে দাঁড়ালো, তারপর বলল, বানু। বর্ণা অন্য ধ্যানে ছিল, তাই আনমনে বলে ফেলল, হ্যাঁ রাফু। রাফি স্থির হয়ে দাঁড়িয়ে আছে। বর্ণা বুঝতে পারল বেখেয়ালে কত বড় ভুল করে ফেলেছে। ওর মুখ ফ্যাকাশে হয়ে গেছে। রাফিকে ওকে ধরে ফেলল। রাফির ফেস এক্সপ্রেশন দেখতে বলতে পারত, কিন্তু বর্ণা তো নিজের দৃষ্টি সরিয়ে রেখেছে। পিনপতন নীরবতা দুজনের মাঝেই বিরাজ করছে। কে কিছু বলছে না। বর্ণা নীরবতা ভেঙে কথা ঘোরানোর জন্য বলল, আপনি আপনি না চলে গেলেন? রাফি কোনো কথা বলছে না। রাফির কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। বর্ণা রাফির দিকে তাকিয়ে ভয় পেয়ে গেল।
রাফি বর্ণার হাত ধরে টানতে টানতে নির্বিল এক জায়গায় গিয়ে ছেড়ে দিল। বর্ণা কিছু না বোঝার ভান করে বলল, কি হলো, আপনি আমাকে এখানে কেন নিয়ে এলেন? রাগী দাঁতে দাঁত চেপে বলল, চুপ ড্রামাবাজ, কি ভেবেছ আমি বোকা, আমি কিছুই বুঝি না? বর্ণা ভয়ে কাচামাচি হয়ে বলল, কি বুঝতে পেরেছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আবার আবার শুরু করেছ? আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ? কেন এমন করলে বানু? কি করেছি, কি বলেছি? আপনি এসব উল্টাপাল্টা কি বলছেন? আমার নাম বর্ণালী, বানু নয়। আমিও জানি তোমার নাম বর্ণালী, আমার প্রথম দিন থেকেই সন্দেহ হয়েছিল, কিন্তু আমার কাছে কোনো প্রুফ ছিল না। তুমি দক্ষ অভিনেত্রী হলে এতটা দক্ষ নাও। আরে কি অভিনয় করছি, আমাকে যেতে দিন। বর্ণালী তোতলালো। রাফি শপের শাটার ঘুষি মেরে বলল, আবার আই জাস্ট ফেড আপ, হোয়াই আর ইউ ডুইং দিস? তুমি সে বর্ণালী যার সাথে আমার সম্পর্ক ছিল, যাকে সামান্য একটা কারণে ছেড়ে দিয়েছ। আমি সে নই। আমি আপনাকে চিনি না। আমাকে চেনো না? রাফুকে চেনো? আরে হাত, এটা কি? হাতের এই তিলটা, আমি কি এটা ভুলে গেছি? এত সহজ? স্বীকার করো বানু প্লিজ, আমি আর পারছি না। রাফি বর্ণাকে আচমকা জড়িয়ে ধরল। বর্ণা থমকে আছে। এখন কি করবে কি বলবে বুঝতে পারছে না, চোখ বেয়ে পানি পড়ছে। রূপার সাথে রাফির বিয়ের কথা মনে পড়তেই বর্ণা রাফিকে সরিয়ে দৌড়ে চলে গেল। রাতের বেলা রাফির ফোন এসেছে বর্ণার ফোনে। রাফির নাম্বার দেখে বর্ণা ঘামছে। দেখতে দেখতে ফোন কেটে গেল। বারবার বেজে চলেছে কিন্তু বর্ণা ফোন তুলছে না। রাফি একটা মেসেজ এলো, যদি ফোন না তোলো তবে আমি তোমার বাড়িতে এসেছি। বর্ণা ভয় পেয়ে তাড়াতাড়ি ফোন রিসিভ করলো। রাফি ওপাশ থেকে বলল, আগামীকাল ভিক্টোরিয়া পার্কে আমার সাথে দেখা করবে, সময় সকাল 9টা। যদি না আসো আমি তোমার বাসা সবাইকে সত্যিটা জানিয়ে দেব। বর্ণা পার্কে গিয়ে রাফিকে বলল, সমস্যা কি আপনার? এভাবে ব্ল্যাকমেল কেন করছেন? কি চাই আপনার? মানলাম আমি সে বর্ণালী, কিন্তু আমাদের মাঝে সব কিছু শেষ হয়ে গেছে। আমার বিএফ আছে, আপনার আপুর সাথে বিয়ে হচ্ছে, তাহলে সমস্যাটা কোথায়? কেন এমন ঝামেলা করছেন? রাফি বর্ণার দুই বাহু চেপে ধরে বলল, এই মেয়ে চুপ, আমি এখানে তোমার কথা শুনতে আসিনি। আমি আমার প্রশ্নের উত্তর চাই। কেন সেদিন আমাকে ছেড়ে দিয়েছিলে? অনেস্ট অ্যান্সার চাই আমার। সেটা আমি জানিয়েছি। নো নো, সেটা রিজন ছিল না। তুমি যদি মনে করো আমি তোমার কথা বিশ্বাস করব তাহলে ইউ আর রং, কারণ যেটাই হোক সেটা ফ্যাক্ট না। তুমি রূপা আপুকে বিয়ে করেছো, এটাই সত্যি। আমি তোমাকে ভালোবাসি বানু, আর তুমি আজও আমাকে ভালোবাসো, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। সো ডোন্ট স্টে অ্যাওয়ে ফ্রম ইয়োর ফিলিং। আমি তোমাকে ভালোবাসি না, আর তুমি যদি আমাকে ভালোবাসো তবে তোমার সেই ভালোবাসার দোহাই রূপা আপু এসবের কিছু জানবে না, আর তুমি রূপা আপুকে বিয়ে করবে আর সুখীও রাখবে। আর ইউ ম্যাড? রূপাকে কিভাবে আমি ভালো রাখবো? একজনকে ভালোবেসে আরেকজনকে সুখী রাখা কি আদৌ সম্ভব? কেন সম্ভব নয়? দ্বিতীয়বার কেউ প্রেমে পড়েনি, বিয়ে করে প্রেমিকাকে ভুলে যায়নি। রূপা আপু অনেক ভালো মনের মেয়ে, দেখতে সুন্দরী, আর তোমাকে পাগলের মতো ভালোবাসবে। তুমি কি বিয়ে করলে সব ভুলে যাবে? আর তুমি? আমি কি? আমিও ভালো আছি আর থাকবো। তুমি রূপাকে বিয়ে করবে, ব্যাস। এই বিয়ে ভেঙে গেলে তুমি আমার মরামুখ দেখবে। মরবা আমি, বুঝেছ বানু? ডিসিশন ইজ ইয়োর্স। বাই মিস্টার রাফি। রাফি হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। বিয়ের আগের দিন রূপার হলুদের শাড়ি চেঞ্জ করে ফ্রেশ হয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। অন্ধকারের মধ্যে দুটো ছায়া দেখতে পেল। রূপা কৌতূহলবশত এগিয়ে গেল। তারপর যা দেখলো, যা শুনলো, তাতে পায়ের নিচের মাটি সরে গেল। রাফি বর্ণার দুই বাহু ঝাঁকিয়ে বলছে, তুমি ভাবছো তুমি তোমার বোনকে ভালো রাখার জন্য নিজের ভালোবাসা উৎসর্গ করছো? ও ভালো থাকবে, কিন্তু তুমি তুমি তোমার বোনের জীবন নষ্ট করছো, নিজের বোনকে ধোঁকা দিচ্ছ। কারণ আমি কোনোদিন ওকে ভালোবাসতে পারবো না। বর্ণা রেগে গিয়ে বলল, কেন পারবেন না? আমার বোনের কিসের কমতি আছে? তুমি আমাকে ভুলে যাবে, রূপা আপুকে বিয়ে করবে আর ভালো থাকবে। রাফি, রূপা আপুকে যদি তুমি কখনো কষ্ট দাও তাহলে আমি তোমাকে কখনো ক্ষমা করব না। রাফি চিৎকার করে বলল, হোয়াট দ্য হেল আর ইউ? তুমি কি তোমার কথা পাল্টাবে না? প্রথম দিন থেকে একই কথা বলে যাচ্ছ, তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে। তাহলে মাঝখানে রূপাকে কেন ফাঁসাচ্ছ? ওয়াই? ওর লাইফটা নষ্ট হয়ে যাবে, কজ আমি ওকে কখনোই ভালোবাসতে পারবো না। ঘর বাঁধার সবচেয়ে বড় উপাদান ভালোবাসা, সেটা যদি না থাকে তাহলে কিসের ঘর? জোর করে ভালোবাসা হয় না। ড্যাম ইট, 3টা লাইফ তুমি নষ্ট করে দিচ্ছ। বর্ণা, বুঝতে পারছো ভুল করছো, কিন্তু রূপার জন্য কিছু বলতে পারছো না। বর্ণা কাঁদতে কাঁদতে বলল, রাফু আপু তোমাকে অনেক ভালোবাসে, 1 বছর যাবৎ তোমাকে ভালোবাসে। বিয়েটা না হলে আপুর কী হবে আমি ভাবতে পারছি না। আর তুমি? আমাদের ভালোবাসা, সেটা তো 2 দিনের নয়, 2 বছরের। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো, কিন্তু আপু? শাট আপ। তোমার আপুর এই
পাক্ষিক ভালোবাসে যদি বিয়ে করে তবে আজীবন কাঁদতে হবে, বুঝতে পারছো তুমি? কিন্তু এখন যদি বিয়েটা ভাঙে তাহলে কিছুদিন কষ্ট পাবে। আমি কিছু জানি না, তুমি আবুকে বিয়ে করে নাও। রাফির মাথা গরম হয়ে গেল। তারপর আগে গজগজ করতে করতে বলল, বেশ, তুমি যখন বুঝতে চাইছো না এক আগুনে তিনজনকে জ্বালাতে চাইছো, ইটস ওকে, আমি রূপাকে বিয়ে করে নিব। কিন্তু রূপা যদি অসুখী হয় তাহলে এর জন্য শুধুমাত্র তুমি দায়ী থাকবে, আর কেউ না। রাফিক ঘুরে কয়েক কদম এগিয়ে গিয়ে ফিরে এলো। তারপর শীতল কণ্ঠে বলল, আজকে ভাবো, ভাবার পর যদি মনে হয় তুমি ভুল করছো তবে এসো, বিয়ের আসরে আমি অপেক্ষা করব তোমার জন্য। আমার বিশ্বাস তুমি আসবে। রূপার আমার সাথে এত বড় অন্যায় তুমি হতে দেবে না। রাফি বর্ণার হাতে হাত রেখে বলল, তারপর চলে গেল, পেছনে একবার ফিরেও তাকালো না। বর্ণা রাফি যাওয়ার দিকে চেয়ে রইল, তারপর ধক করে মাটিতে বসে পড়ল। দু হাতে মুখ চেপে কাঁদছে। আমি এখন কি করব? মাবুদ, তুমি বলে দাও, আমি এখন কি করব? রূপার চোখ বেয়ে পানি পড়ছে। এতদিনে তিলে তিলে করে সাজানো স্বপ্ন সব এক নিমিষে শেষ হয়ে গেল। যাকে নিয়ে স্বপ্ন দেখছে সে তার ছোট বোনের স্বপ্নে বিভোর। কি করে মেনে নিবে এসব? এত বড় ধোঁকা। বর্ণার চোখ মুছতে মুছতে নিজের রুমে গিয়ে দাঁড়াতেই রূপাকে দেখতে পেল। রূপার চোখ বেয়ে পানি পড়ছে, চোখগুলো ফুলে লাল হয়ে আছে, দৃষ্টি মেঝেতে স্থির। বর্ণা তাড়াতাড়ি নিজের চোখের পানি মুছে রূপার কাছে গিয়ে বিচলিত কণ্ঠে বলল, আপু কি হয়েছে? কাঁদছিস কেন? এখনো জেগে আছিস? রূপা চোখ তুলে শান্ত দৃষ্টিতে বর্ণার দিকে কিছুক্ষণ চেয়ে রইল, তারপর বলল, কি করে পারলি এত বড় ধোঁকা দিতে? বর্ণার বুকটা ছ্যাদ করে উঠল। রূপার কথা শুনে ভয়ে ঢোক গিলে বলল, কি বলছিস আপু? রূপার মাথা গরম হয়ে গেল, চেঁচিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আবার নাটক করছিস? নির্লজ্জ বেহায়া মেয়ে, ছি! তোকে আমি কখনো সৎ বোনের চোখে দেখিনি, আপন বোনের চেয়ে বেশি ভেবেছি, আর তুই আমার সাথে এত বড় গেম খেললি, লজ্জা করল না? বর্ণা বলল, আপু কি করেছি? তুই আমাকে ভুল বুঝছিস। রূপা বসা থেকে দাঁড়িয়ে গেল। আমি সব ঠিক ভাবছি। আমি তোকে আর রাফিকে দেখেছি কিছুক্ষণ আগে বাইরে, সো এসব ভালো মানুষই তোর কাছে রেখে সব সত্যি করে বল। বর্ণা ভয় জড়সড় হয়ে যাচ্ছে। রূপা কি সব শুনে ফেলেছে? সবটা কি জেনে গিয়েছে? রূপার কাছে গিয়ে ওর কাঁধে হাত রেখে বলল, আপু তুই যা ভাবছিস তেমন কিছুই না, আগামীকাল তোর বিয়ে, এখন গিয়ে শুয়ে পড়। রূপার সর্বশক্তি দিয়ে বর্ণাকে থাপ্পড় মারল। বর্ণা গালে হাত দিয়ে নির্বাক হয়ে রূপার দিকে চেয়ে আছে। রূপা জোরে জোরে শ্বাস নিচ্ছে, রাগে ওর শরীর কাঁপছে, চোখ মুখ লাল হয়ে গেছে। তুই এখন সব কিছু বলবি, নয়তো বর্ণা আমার চেয়ে খারাপ কেউ হবে না। আজকে তুই আমার সেই রূপ দেখবি যা আগে কখনো দেখিসনি। সত্য করে বল, কি হয়েছে? বর্ণা গালে হাত দিয়ে চোখের পানি ফেলছে। কি করে বলবে রূপাকে এসব? রূপা সব জানতে পারলে কি রিয়াক্ট করবে? রূপা আবারও চেঁচিয়ে উঠল, বলবি? তারপর বর্ণা প্রথম থেকে একে একে সব ঘটনা বলল। রাফির সাথে ফেসবুকে পরিচয়, বন্ধুত্ব, প্রেম, রূপার কাছে রাফির ছবি দেখা, রাফি আর রূপার বিয়ের কথা জানা, তারপর বর্ণার সিদ্ধান্ত, রাফিকে অ্যাভয়েড করা, ওদের ব্রেকআপ, সব কিছু বলল। রূপা এসব শুনে কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে গেল। তারপর রূপা কাঁদতে কাঁদতে বলল, তুই আমার বোন না, তুই আজ থেকে আমার কেউ না, তুই একটা ধোঁকাবাজ, ঠকবাজ। আমার চোখের সামনে থেকে যেন তোকে আর কখনো না দেখি, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আমি আমার লাইফ নষ্ট করার অধিকার কিংবা আমার লাইফ নিয়ে তামাশা করার অধিকার কাউকে দিইনি, তোকে যেন আর আমার আশেপাশে না দেখি। রূপা অগ্নি দৃষ্টি নিয়ে এসব বলে বর্ণার রুম ত্যাগ করল। বর্ণা স্থির হয়ে বসে আছে। রূপা আজ প্রথম ওর সাথে এমন বিহেভ করলো। ওকে ভুল বুঝলো, কি করবে? একদিকে রূপা, আরেকদিকে রাফি। রাফির চোখে ঘুম নেই। বর্ণা কি সিদ্ধান্ত নেবে? বর্ণা কি আসবে নাকি রূপার সাথে কবুল বলতে হবে? উফ, কি যন্ত্রণা! মাথা ফেটে যাচ্ছে রাফির। বর্ণার সিদ্ধান্তের ওপর ওকে অনেক কিছু নির্ভর করছে, তবে রাফির মনে হচ্ছে বর্ণা সঠিক সিদ্ধান্ত নেবে। নিজের মনকে সান্ত্বনা দিয়ে ঘুমের রাজ্যে তলিয়ে গেল। বর্ণা সকাল থেকে অনেক চেষ্টা করছে কিন্তু রূপার সাথে কথা বলার, কিন্তু রূপা বরাবরই এড়িয়ে যাচ্ছে, নয়তো বর্ণাকে যা ইচ্ছা তাই বলছে। তবু বর্ণা বারবার চেষ্টা করছে কথা বলার, কিন্তু পারছে না। হতাশ হয়ে নিজের রুমে বসে আছে। আমাকে মাফ করো রাফু, তুমি হয়তো এই বিশ্বাসে স্থির হয়ে আছো তোমার বানু আসবে, কিন্তু আমি তা পারলাম না রাফু। আপুকে কিছুতে আর কষ্ট দিতে পারবো না। এমনিতে আপু অনেক কষ্ট পেয়েছে, আমার সাথে কথা পর্যন্ত বলছে না। আপু সব জানে, তোমাকে বিয়ে করতে চাইছে, তখন আমার কি বলার আছে? তবে তুমি কি আমাকে কখনো ক্ষমা করবে? কখনো আমাকে ক্ষমা করো না। আমি একটা খারাপ মেয়ে। আমি কেন তোমাকে ভালোবাসতে গিয়েছিলাম? কেন তোমার স্বপ্ন দেখেছিলাম? আমি কি জানতাম না শোক আমার জন্য নয়? তবু কেন লোভী হয়ে পড়েছিলাম? তোমাকে নিজের করে চেয়েছিলাম। কেন কেন? বর্ণা কাঁদতে কাঁদতে বসে পড়ল। হঠাৎ
দরজা বন্ধ করার শব্দ পেল। বাইরে থেকে কেউ দরজা লক করে দিয়েছে। বর্ণা তাড়াতাড়ি চোখের পানি মুছে দরজার সামনে গিয়ে বলল, কি? দরজা কে বন্ধ করলো? রূপা বলল, আমি। চুপচাপ বসে থাকো। আমি না চাওয়া পর্যন্ত তুই এই ঘরে বাইরে আসবি না, এটা আমার তোর কাছে শেষ অনুরোধ। বর্ণা থমকে গেল। রূপা ওকে আটকে রাখছে কেন? রূপা কি ভেবেছে বর্ণার বিয়ে ভেঙে দেবে? বর্ণার বুক ফেটে যাচ্ছে কষ্টে। যে বোনের জন্য নিজের ভালোবাসা বিসর্জন দিল সে ওকে ভয় পাচ্ছে, যে ওর বিয়েতে ঝামেলা করবে তাই রুম লক করে রেখেছে। কি অদ্ভুত, হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। রাফি স্টেজে বসে আছে, দরদর করে ঘামছে। বিয়ে করতে এসেছে সে নার্ভাসনেস থেকে নয়, বরং আজ কি হতে যাচ্ছে সেটা ভেবেই। ওর ভাগ্যরেখা কোন দিকে যাচ্ছে, কি হতে যাচ্ছে ওর জীবন সঙ্গী, যাকে ভালোবাসে সে না, যাকে কখন ভালোবাসতে পারবে না, এসব ভেবেই রাফি ঘামছে। তার উপর বর্ণাকে সকাল থেকে ফোনে পাচ্ছে না। কি চলেছে মেয়েটার মাথায় বুঝতে পারছে না। কাজী বিয়ে পড়ানো শুরু করে দিয়েছে। রাফি বারবার আশেপাশে দেখছে, ওর অশান্ত চোখ এই মুহূর্তে বর্ণাকে খুঁজছে। একমাত্র বর্ণাকে দেখতে পেলে ওর চোখ দুটো শান্ত হবে। বারবার ফোনের দিকে তাকাচ্ছে। বর্ণার একটা কল কিংবা মেসেজের আশায়, কিন্তু সব আশায় পানি ঢেলে কাজী ওকে কবুল বলতে বলছে। ওর মাথায় যেন বাজ পড়ল, বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। তাহলে বর্ণা এলো না? এতটা স্বার্থপর হতে পারলো বর্ণা? রাফির প্রচুর অভিমান হচ্ছে। কিছু না ভেবেই কাপা কাপা গলায় কবুল বলে রেজিস্ট্রি পেপারে সাইন করে দিল। রাফির ভেতরটা চুরমার হয়ে গেল। বর্ণা আর ওর ভালোবাসা সব শেষ হয়ে রূপার নামের অধ্যায় শুরু হলো। রাফির অনুভূতিরা শূন্য অবস্থান করছে। এই মুহূর্তে কিছু অনুভূতি করতে পারছে না, শুধু বুকের ভেতর চিনচিনে ব্যথা হচ্ছে। রাফির রুমে যেতে ইচ্ছে করছে না। বাসর ঘরে যাওয়ার জন্য ছেলের উৎফুল্ল থাকলেও রাফির কাছে বিষ মনে হচ্ছে। সবে ওকে ঠেলে রুমে পাঠালো। ওর মনে হচ্ছে সবে ওকে জোর করে জাহান্নামে পাঠাচ্ছে। রাফি রুমে গিয়ে কোন দিকে না আছে আলমারি থেকে নিজের ড্রেস নিয়ে চেঞ্জ করতে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বারান্দায় গিয়ে বসে রইল। ওর রূপার সাথে কোনো কথা বলতে ইচ্ছে করছে না। যদি রূপা নির্দোষ, ওর ওখানে কোনো দোষ নেই, তবু ইচ্ছে করছে না। কেন জানি মনে হচ্ছে এই মেয়েটার জন্য বর্ণা ওকে ছেড়ে দিয়েছে। রাফির একটা সিগারেট খেতে ইচ্ছে করছে, কিন্তু রুমে সিগারেট নেই। আর এখন সিগারেট খেলে রূপা কি মনে করবে? যা খুশি মনে করুক, একটা সিগারেট খুব দরকার, কিন্তু কোথায় পাবে? রুম থেকে বের হলে সবাই ধরবে, আর এত রাতে দোকান খোলা নেই। কিছুই ভালো লাগছে না, মাথাটা শূন্য লাগছে। রাফি দুই হাতে মাথা চেপে ধরেছে। রাফু। রাফি চমকে পিছু ফিরে তাকালো। লাল আর গোল্ডেন কালারের মিক্স লেহেঙ্গা পরে বসে যে বর্ণা দাঁড়িয়ে আছে, দু হাতে লেহেঙ্গা ধরে রেখেছে। রাফি বুঝতে পারছে না ওর সাথে কি হচ্ছে। বর্ণা বিচলিত কণ্ঠে বলল, তোমার কি মাথা ধরেছে? আমি কি মাথা টিপে দেব? ঘরে মাথা ব্যথার ওষুধ নেই। বর্ণার কোনো কথাই রাফির কানে যাচ্ছে না। ও ফ্যালফ্যাল করে বর্ণার দিকে সন্দেহের দৃষ্টিতে চেয়ে আছে, ভাবছে কল্পনা কিংবা স্বপ্ন দেখছে। বর্ণাকে পাশ কাটিয়ে রুমে গিয়ে খাটের দিকে তাকালে বর্ণার রাফির পেছনে পেছনে রুমে গেল। রাফি ওয়াশরুম চেক করছে। রাফি কি করছে বর্ণা কিছুই বুঝতে পারছে না। রাফি কি হয়েছে, এমন করছো কেন? রাফি বর্ণার দিকে ঘুরে বলল, তুমি এখানে কি করে? কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি কি আদৌ এখানে আছো না স্বপ্নে দেখছি? আমার বিয়ে কার সাথে হলো? তুমি এখানে হলে রূপা? বর্ণা মুচকে এসে বলল, রিল্যাক্স, আমি বলছি সব। ফ্ল্যাশব্যাক। বর্ণাকে আটকে রেখে যাওয়ার কিছুক্ষণ পর রূপা দুজন মেয়েকে নিয়ে রুমে ঢুকে। রূপার হাতে কিছু শপিং ব্যাগ। রূপা রুমে এসে দরজা লক করে দেয় আর মেয়ে দুটোকে বলে, এই যে কোণে, তাড়াতাড়ি রেডি করিয়ে দিন। বর্ণা অবাক হয়ে বলল, হে আপু, কি বলছিস? রূপা চোখ গরম করে বলল, একদম কথা বলবি না, আজ আমার না তোর বিয়ে। বর্ণা কাঁদো কাঁদো হয়ে বলল, আমি এটা করতে পারবো না। তাহলে তুই কি চাস আমি সারা জীবন অসুখী থাকি? এই বিয়ে হলে আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। তুই কি সেটাই চাস? না আপু, আমি চাই তুই ভালো থাক, সুখে থাক। তাহলে বিয়েটা করে নে, তুইও ভালো থাক, আমাকেও ভালো থাকতে দে। বাড়িতে কাউকে এখন কিছু বলতে হবে না, পরে আমি সব ম্যানেজ করে নিব। কিন্তু আপু আমার খুব ভয় লাগছে। ভয় পাস না, আমি আছি, তুই রেডি হয়ে নে, বাকিটা আমি দেখছি। বর্ণা রূপাকে জড়িয়ে ধরলো, তারপর কেঁদে দিল। আপু তুই অনেক ভালো। কিন্তু তোর মতো অতিরিক্ত ভালো নই, আর অতিরিক্ত ভালো হওয়া উচিত না। শোন, কাউকে সে জিনিস দান করা উচিত যে জিনিস হতে সে লাভবান হয়। এমন কিছু দান করা উচিত না যা থেকে সে কষ্ট পাবে। তুই রাফিকে দান করেছিস, কিন্তু এতে আমি সুখী নেই। এমন বোকামি আর করবি না। আমার জন্য অনেক কষ্ট পেয়েছিস, আমাকে ক্ষমা করে দিস। আপু কি বলছিস? তোর কোনো দোষ নেই, তুই তো জানতি না, আর আজ তোর জন্যই আমি রাফিকে পাচ্ছি।
তারপর বর্ণাকে রেডি করে রূপার জায়গায় বসানো হয়। যদিও ব্যাপারটা এত সহজ ছিল না, রূপার ফ্রেন্ডরা পদে পদে সাহায্য করেছে। বিয়ে হয়ে যাওয়ার পর রূপা বাড়িতে সবটা জানিয়ে দেয়। রূপা বলেছে ওর অন্য জায়গায় পছন্দ আছে, তাই বিয়ে করেনি। বর্ণাকে জোর করে ব্ল্যাকমেল করে বিয়ের আসরে বসিয়ে দিয়েছে। বর্তমান সব শুনে রাফি বর্ণাকে জড়িয়ে ধরে আছে, বর্ণাও জড়িয়ে ধরল। এর আগেও রাফি ওকে জড়িয়ে ধরেছিল, কিন্তু বর্ণা রাফিকে ধাক্কা মেরে সরিয়ে দিয়েছিল। আজ আর সরাচ্ছে না, কেননা আজ রাফির বোনের হবু বর্ণা নিজের বর। বর্ণা কাঁদছে, বর্ণা নিজের কাঁধে গরম পানি অনুভব করছে, তার মানে রাফিও কাঁদছে। দুজনেই কাঁদছে, হারিয়ে ফিরে যাওয়া পাওয়া কান্না। তাদের চোখের পানি একে অপরের মনের ভাব প্রকাশ করায় ব্যস্ত। বর্ণা মাথা তুলে বলল, রাফু, আই এম সরি, আমাকে মাফ করে দিও, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। রাফি বর্ণার চোখের পানি মুছে দিয়ে বলল, কষ্ট দেওয়ার শোধ পরে নেওয়া যাবে। আমি তোমাকে পেয়েছি, আমার অপরিচিতকে সারা জীবনের জন্য পেয়েছি, এতে আমি হ্যাপি। আই লাভ ইউ, আই লাভ ইউ টু রাফু। রূপা বারান্দায় দাঁড়িয়ে কফিতে চুমুক দিতে দিতে ভাবছে, আমার আজ কেন একটু কষ্ট হচ্ছে না। আগে তো রাফিকে না পাওয়ার কথা ভাবলেই কষ্টে বুকটা ফেটে যেত, তবে আজ আমি এত স্বাভাবিক কেন? কেননা আমার ভালোবাসার মানুষগুলো ভালো আছে, তাই আমি চাই ওরা ভালো থাকুক। আমি যাকে ভালোবাসি তার ভিতরে আমার সুখ নিহিত না, যে আমাকে ভালোবাসে তার মধ্যে আমার সুখ নিহিত। রূপা মুচকে এসে ফোন হাতে নিল, যার অর্থর প্রশ্নের উত্তর পেয়ে গেছে। কাকে ফোন করতে অপর পাশ থেকে সাথে সাথে ফোন পিক হয়ে গেল, কিন্তু কোনো কথা বলছে না। রূপা শুধু নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে। রূপা শান্ত স্বরে বলল, আসিফি, আমি বিয়েটা করিনি। অপর পাশ থেকে দ্রুত বলে উঠল, বিয়ে করিসনি মানে? না, করিনি। দুজনের মাঝে নীরবতা। রূপা বলল, বিয়ে করবি আমায়? আসফি উৎফুল্ল হয়ে বলল, যদি তুই বলিস তবে এক্ষুনি বিয়ে করতে রাজি। এক্ষুনি কি করে করবি? তুই তো ঢাকায় আর আমি কুমিল্লা। আসফি আমতা করে বলল, আমি তোদের এলাকায় আছি, তোর বিয়ের কথা শুনে এসেছিলাম, কিন্তু তোদের বাড়িতে যাওয়ার সাহস হয়নি। কি করে তোর বিয়ে দেখতাম বল? যাকে ভালোবাসি তাকে অন্য কারোর হাতে দেখার সাহস আমার হয়নি। কি, তুই এখানে? তাহলে দেরি করছিস কেন? চলে আয়, বিয়ে কাল করব, তার আগে অন্তত একদিন চুপে চুপে প্রেম করতে চাই। বলি রূপা হেসে দিল। আসফি নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। আসফি তাড়াতাড়ি সিএনজিতে উঠে রওনা দিল, গন্তব্য তার প্রেয়সী রূপু।